আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি বিএম এইচএসসি বিএম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য মার্কেটিং নীতি ও প্রয়োগ বই থেকে পণ্য ডিজাইন এবং উন্নয়ন এই অধ্যায় থেকে একটি প্রশ্ন, পণ্য ডিজাইন কি এবং পণ্য ডিজাইনের পদক্ষেপ সমূহ আলোচনা করে এই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অনলাইনে ক্লাস একটু বোরিং, যেহেতু আমাদের এই ক্লাসগুলো তেমন কোনো আড়ম্বরপূর্ণ নয়, জাঁকজমক নয়, সাদামাটা, এবং নিতান্তই সেখানে আগ্রহের বিষয়টি কম, অর্থাৎ লেখাপড়ার বিষয় সেহেতু তোমাদের মনে হচ্ছে যে অনলাইনের ক্লাসগুলো তোমরা তেমনভাবে দেখছো না। কিন্তু খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে, তুমি এই অনলাইন ক্লাসগুলো ডাউনলোড করে শুনতে পারো। কানে শোনাটা তোমার অনেক ক্ষেত্রে ভালো কাজে লাগবে। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো, যে প্রশ্নগুলো তোমার কাছে একটু বেশি দুর্বোধ্য লাগে, কঠিন লাগে, সেই প্রশ্নগুলো উত্তর ইচ্ছে করলে সেই ক্লাসগুলো তুমি ডাউনলোড করে খুব সহজেই বারবার রিপিট করে শুনতে পারো। ফলে তোমার এই বারবার শোনার ফলে তোমার পড়ার কাজটি হয়ে যাবে। বিষয়টি অনেকটা অডিও ক্লাসের মতো। ভবিষ্যতে হয়তো এই অডিও সিস্টেমটা হয়তো আমার কাছে মনে হচ্ছে যে এটি তোমাদের খুব কাজে লাগবে, যেহেতু তোমরা ভিজুয়াল মাধ্যমটা তোমরা ফেসবুকের অন্যান্য বিষয়ের প্রতি গুরুত্ব দাও, যেমন এন্টারটেনমেন্ট বিষয়ক বা অন্যান্য বিষয়, যে সমস্ত ভিডিও ক্লিপগুলো আছে তোমরা সেখানে বেশ মনোযোগ দাও। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পড়া শুরু করছি। তো ওই কথাই রইল, তোমরা নিশ্চয়ই বারবার শুনবে। অর্থাৎ যে ক্লাস, সে আমার ক্লাসে হতে পারে বা অন্য কোনো ক্লাস, যে কোনো ক্লাস ডাউনলোড করে শুনতে পারো, বারবার রিপিট করে শুনতে পারো। অডিও সিস্টেম, এটা অডিও কনভার্টার বলে একটা অ্যাপস আছে, তুমি ইচ্ছা করলে সেখানে সেই অ্যাপসের মাধ্যমে এই ভিজুয়াল বিষয়টাকে অডিওতে ট্রান্সফার করে তোমার জন্য সুবিধা হবে। এতে করে আমার ধারণা যে তোমার যে মেমোরি, যে স্পেস বা যে সমস্ত মেগাবাইট, এটা কম লাগে আর কি। সেখানে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বা কম খরচে, কম মেগাবাইট খরচে তুমি ইচ্ছে করলে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কনভার্ট করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মার্কেটিং তো বুঝতেই পারলাম যে জীবনের সাথে মার্কেটিং খুব জড়িত। আমরা মার্কেটিংয়ের বা বাজারজাতকরণের অন্যতম বিষয়টি হচ্ছে পণ্য বা সেবা। সারা পৃথিবীর প্রতিটা প্রতিষ্ঠান অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে পণ্য বা সেবাকে অত্যন্ত গুরুত্ব সহকারে ক্রেতার চাহিদা পূরণ করতে পারে, এই বিষয়টিকে বিবেচনা করে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত দেশগুলোর সমস্ত প্রতিষ্ঠানগুলো। কিন্তু দেখো, অবাক বিষয়, সবগুলো প্রতিষ্ঠান কিন্তু অতটা বিখ্যাত নয়। তোমরা লক্ষ্য করবে টেলিভিশন মিডিয়াতে, টেলিভিশন দেখার সময় মিডিয়ার অনেকগুলো বিষয়ে তোমরা বিখ্যাত প্রতিষ্ঠানগুলো প্রায় বিজ্ঞাপনগুলো লক্ষ্য করবে। অর্থাৎ তারা যারা বিখ্যাত হয়েছেন তাদের এই যে বিজ্ঞাপনের বা প্রমোশনের পেছনে ব্যয়টা নিশ্চয়ই প্রফিটের অংশ থেকে করছে। সুতরাং যারা স্বনামখ্যাত, যারা বিখ্যাত ব্র্যান্ড, তারা এই কাজটি করতে পারছে। সুতরাং সেই দিক থেকে তারা তাদের পণ্যের মান বাড়াবে, ডিজাইন চেঞ্জ করবে, পণ্যের উন্নয়ন করবে, গুণগত মান পরিবর্তন করবে। হরহামেশা দেখছি আমরা বিশেষ করে মুঠোফোনের ক্ষেত্রে বা ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে, ভোগ্যপণ্যের ক্ষেত্রে আসলে এই বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যদিও গুরুত্ব সহকারে অনেক দেশ জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে খাদ্যের গুণমান বাড়ানোর চেষ্টা করছে। তো সেটা হয়তো ল্যাবেই এখনো পরীক্ষাগারে সেটা চলমান একটা প্রক্রিয়া। আমরা হয়তো অদূর ভবিষ্যতে এমন সব খাদ্য পাবো যে খাদ্য আমাদের পরিপূর্ণ যে খনিজ পদার্থগুলো আছে, ভিটামিনগুলো আছে, সে ছোট্ট এক চামিচ
বা 1 স্পুনে আমাদের সারাদিনের ক্যালোরি ওখানে থাকবে, অর্থাৎ আমাদের খাওয়ার এই যে রান্নার করা সেখানে এত কিছু, নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে এটা সায়েন্স ফিকশনের একটা ঘটনার মতো, কিন্তু হয়তো বা হতে পারে। যেমন এই কথাটি বললাম এই কারণে যে নাসায় যারা বিজ্ঞানী, যারা স্পেসে কাজ করেন, তাদের কিন্তু এত বেশি খেতে হয় না, তারা শুধুমাত্র মিনারেলসটাই, খনিজ পদার্থগুলো যেগুলো শরীরে না হলেই নয়, 6 ভিটামিনস উইথ মিনারেলস, বুঝতেই পারছো তাদের কিন্তু সেখানে সেই কাচ্চি, তেহারি, বিগ বার্গার এগুলো কিন্তু সেখানে নাই। সুতরাং হতে পারে ভবিষ্যতের সকল নাগরিকদের জন্য এই ধরনের হাই মিনারেল বেস ফুড হতে পারে আবিষ্কার। তো যাই হোক, আমরা পণ্যের ডিজাইনের কথা বলতে যেয়ে অনেক কথা বললাম, ভূমিকাতে সব এত কথা লেখার দরকার নেই, এটি আমি তোমাদেরকে বোঝানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে হয়তো এইভাবে উদাহরণ দিব যে পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানগুলো কিভাবে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পণ্যের উন্নয়নের জন্য, ডিজাইনের জন্য। আমরা হয়তো এমন দিন দেখব ফ্রিজের, যে একটা ফ্রিজের মধ্যে সব কিছুই থাকবে, অর্থাৎ একটা ফ্রিজে ডিপ ফ্রিজ থাকবে, নর্মাল ফ্রিজ থাকবে, ওভেন থাকবে, এমনকি সেখানে হয়তো কাচের পুরোটাই দৃশ্যমান হবে, বাইরে থেকে দেখা যাবে, খুলতে হবে না। ট্রান্সপারেন্ট ফ্রিজ যেটাকে বলা হয়, যেটা অনেকটা তোমরা দোকানে গেলে ডিপ ফ্রিজের উপরের অংশে কাচ থাকে, দোকানে দেখা যায় আইসক্রিম নিচে দেখা যাচ্ছে, সেরকম ফ্যামিলি বাসাও সেরকম থাকবে। অর্থাৎ এমনও হতে পারে, সম্ভবত কোরিয়ান একটি কোম্পানি ফ্রিজে এমন এক ডিভাইস সিস্টেম করেছে যে ক্রেতার অফিসেই সে জানিয়ে দিচ্ছে, ফ্রিজ নিজেই জানিয়ে দিচ্ছে সেই রেফ্রিজারেটর যে তার ফ্রিজে কী কী জিনিস কম আছে। অর্থাৎ সেখানে টেকনোলজি ডিভাইসের ডেভেলপমেন্ট করা হয়েছে, অর্থাৎ সেখানে বলা যায় যে এমন সিস্টেম ডেভেলপ করা হয়েছে যে ক্রেতাকে আর বাসায় যে ফ্রিজ খুলে দেখতে হয় না যে কী কী আছে নাই, সেই ফ্রিজ নিজেই জানিয়ে দেয় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো সেখানে ক্যামেরা আছে, হয়তো সেখানে তাদের জিপিএস সিস্টেম আছে হয়তো, যেখানে ব্লুটুথ বলতে পারো এবং ইন্টারনেট, এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে মালিক তাকে জানিয়ে দেয় ফ্রিজ নিজে, তাতে একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে। তো এই হচ্ছে পণ্যের ডিজাইনের একটা সর্বশেষ নমুনা, সেটি আমাদের দেশে বাজারজাতকরণ হচ্ছে কিনা আমি জানি না, তোমরা ইচ্ছা করলে বড় বড় শপিং মলে যে দেখতে পারো, যদি দেখো আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে পণ্যের ডিজাইন আমরা বুঝলাম যে পণ্যের ডিজাইন এবং এর উন্নয়নের সাথে সত্যি R&D ডিপার্টমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, বাজারজাতকারী প্রতিষ্ঠান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো আমরা আরেকটু যদি বুঝাই তোমাকে বাংলায়, যে মূলত পণ্যের উৎপাদন করার পূর্বেই পণ্যের এই যে ডিজাইনটা, ওজন, প্যাকেট, কালার, মানে ক্রেতাদের কেমন লাগবে সেটাকে গুরুত্ব দিয়ে সে আগে থেকেই চিন্তা করে গুণাগুণ, বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে থাকে। আমরা যদি ধরো ইলেকট্রনিক্স ডিভাইসের কথা বলি, কারণ একই ধরনের পণ্য সবার জন্য কাজে নাও লাগতে পারে, সবার যে বোঝার সেই বৈশিষ্ট্যগুলো, সেই ফিচারগুলো সবার জন্য হয়তো কাজে নাও লাগতে পারে। যে হয়তো সাধারণ কৃষক, তার জন্য এত প্রযুক্তি নির্ভর মুঠোফোন প্রয়োজন নেই, তার জমিতে চাষ করার জন্য যে অ্যাপসগুলো দরকার, সাধারণ অ্যাপস, এবং কিছুটা যোগাযোগ করার জন্য, কথা বলার জন্য নিশ্চয়ই সেটা প্রথমেই কাজ করবে, এমন ডিজাইনের মুঠোফোন হলেই চলবে। কিন্তু যে ক্রেতা অত্যন্ত প্রজ্ঞাবান বা প্রজ্ঞাবতী, যা বলা যায় অত্যন্ত হাই প্রযুক্তির সাথে, উচ্চ প্রযুক্তির সাথে জড়িত, যেমন ধরো আইটির সাথে জড়িত, সে হয়তো একটা মুঠোফোনের থেকে অনেক ধরনের বৈশিষ্ট্য, অনেক ধরনের সুবিধা, অনেক ধরনের ফিচার চাইবে। সুতরাং এবং তার ওই ক্রয় ক্ষমতাও আছে, সেই ক্ষেত্রে বাজারজাতকারী প্রতিষ্ঠান কেন করবে না? নিশ্চয়ই এই ধরনের পণ্যের ডিজাইন এবং উন্নয়ন নিশ্চয়ই করবে, যেটা আমরা লক্ষ্য করি স্যামসাং এর ক্ষেত্রে, বিশেষ করে নতুন যেগুলি, রিসেন্টলি যেগুলি বাজারে এসছে, যেমন অ্যাপেলের আইফোনগুলো দেখি রিসেন্ট, যেগুলো খুবই উচ্চ প্রযুক্তি সম্পন্ন। তাহলে আমরা একটা সংজ্ঞায় যদি বলি, যে বিখ্যাত একজন লেখক, পণ্য ডিজাইনের, যদিও
লেখক গৌরব এবং আকার্নি বলেন প্রোডাক্ট ডিজাইন বোঝাই যাচ্ছে নামের কারণে যে উনি হয়তো ভারতীয়। তো গৌরব আকার্নির মতে প্রোডাক্ট ডিজাইন ইজ দ্য সাম অফ ফর্ম ডিজাইন, ফাংশনাল ডিজাইন, প্যাকেজ ডিজাইন, প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তো বুঝতেই পারছো আসলে এই গৌরবের মতে যে মূলত পণ্যের যে ডিজাইনটা জড়িত, পণ্যের আকার, নকশা, বৈশিষ্ট্য, প্যাকেট, পণ্যের গুণাগুণ ইত্যাদি সমগ্র কাজকেই পণ্যের ডিজাইন বলা হয়ে থাকে। আবার আরেকজন বিখ্যাত লেখক তিনি আর.জে. ইবার্টের মতে প্রোডাক্ট ডিজাইন ইজ এ টিপিক্যাল an engineering function. Detailed drawing of specification are prepared which give dimension, weight, আসলে ডিমেনশন হবে না, ডাইমেনশন হবে, which give dimension, weight, কালার্স অ্যান্ড আদার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ প্রথাগতভাবে পণ্য ডিজাইন হচ্ছে একটি প্রকৌশল বিষয়ক বা ইঞ্জিনিয়ারিং বিষয়ক কার্যক্রম। সেখানে বিস্তারিত পণ্যের আকার, রং, ওজন, ফ্লেভার ইত্যাদি বৈশিষ্ট্যগুলো থাকবে। এই বিষয়গুলো ডেভেলপমেন্ট করাই হচ্ছে পণ্যের ডিজাইন। তো আমরা দেখলাম সংজ্ঞার মধ্যে যে বিষয়গুলো, সেগুলি কয়েকটা বিষয় আমরা পাই সংজ্ঞার মধ্যে থেকে, যে পণ্য ডিজাইন করতে গেলে কাঠামোগত কতগুলো বিষয় পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তন, মানগত পরিবর্তন। দ্বিতীয় আরেকটি বিষয় জড়িত থাকে, এই সংজ্ঞার আলোকে দেখতে পাই যে ক্রেতা সন্তুষ্টির সাথে এই বিষয়টি জড়িত থাকে। অর্থাৎ ক্রেতার বা ভোক্তার চাহিদা পূরণের জন্য এই বৈশিষ্ট্যগত পরিবর্তন খুবই জরুরি। এবং আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে পণ্য ডিজাইনের কার্যক্রম উৎপাদনের পূর্বেই করা হয়, অর্থাৎ এটা গবেষণাগারই আগেই তৈরি করে রাখা হয়, যাতে নতুন ধরনের ডিজাইন তারা নিজেরাই প্রতিষ্ঠানের যারা কর্মরত তারা প্রথমে কনফার্ম হয়ে উৎপাদন করে ব্যবহার করে যদি কোনো জটিলতা না থাকে তারপরে বাজারে ছাড়ে। আর শেষের যে বৈশিষ্ট্য পণ্য ডিজাইনের ক্ষেত্রে, যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ভালো ডিজাইন, পণ্য উন্নয়ন করবে তারা সত্যিকার অর্থে সফলতা অর্জন, অর্থাৎ মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকবে এর সাথে জড়িত। তাহলে আমরা পণ্য ডিজাইনের বিষয়টি বুঝতে পারলাম যে পণ্য ডিজাইনটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব পণ্য ডিজাইনের পর্যায় বা পদক্ষেপ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা পণ্য ডিজাইন আমরা আগেই বলেছি যে সকল ধরনের পণ্য আসলে করা সম্ভব নয়। যে সমস্ত পণ্যগুলো অত্যন্ত দামি, ঠিক না, ভোগ্যপণ্য তো প্রতিদিনের নিত্যপণ্য, চাল, ডাল, তেল, এগুলোর বিজ্ঞানীরা কতখানি আর চেষ্টা করবে। যেটা বলা হয়েছে জেনেটিক হয়তো পরিবর্তনের জন্য বিশেষ প্রতিষ্ঠান বিশেষভাবে প্রচেষ্টা চালাবে, কিন্তু দেশের সমস্ত বাজারজাতকারী প্রতিষ্ঠান যারা ভোগ্যপণ্য বাজারজাতকরণ করে তারা হয়তো এই বিষয়টি নিয়ে থাকবে। কিন্তু যে সমস্ত পণ্যগুলো সত্যি মূল্যবান, তার ডিজাইনটা চেঞ্জের খুবই দরকার, বৈশিষ্ট্যগত পরিবর্তন দরকার, যেমন মুঠোফোন, ফার্নিচার, গাড়ি, ফ্রিজ, টেলিভিশন ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত পণ্যের ক্ষেত্রে পণ্যের ডিজাইনগুলো পরিবর্তন বা পরিমার্জন ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। তো এই পণ্য ডিজাইনের কতগুলি পদক্ষেপ বা পর্যায় আছে আমরা যদি লক্ষ্য করি, প্রথম পদক্ষেপ হচ্ছে দুটো ভাবে, একটা হচ্ছে ভোক্তামুখী পদক্ষেপ আর একটা হচ্ছে উৎপাদনমুখী পদক্ষেপ। তো দুটি পদক্ষেপই একই বিষয়ে আমরা লক্ষ্য করি। প্রথমে এই উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে, অর্থাৎ পণ্য ডিজাইনের প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে উদ্যোগ গ্রহণ, অর্থাৎ ইনিশিয়েটিভ যেটাকে বলা হয়, বা ইনিশিয়েট। তোমরা ইংরেজিতে লিখতে পারো ব্র্যাকেটে পয়েন্টগুলো। তো উদ্যোগ হচ্ছে বিষয়টা কি? বিষয়টা পণ্য ডিজাইন পরিবর্তন এটা করবে, উদ্যোগ না নিতে হবে না। পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো প্রথমে যে কাজটি করে এই ডিজাইনের পরিবর্তনের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেয়, মিটিং করা হয় এবং সেই মিটিংয়ে
একটা পণ্যের পরিবর্তন আবশ্যক, এই জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়। সেই জন্যই প্রথম পয়েন্ট হয় উদ্যোগ, ইনিশিয়েটিভ। অর্থাৎ পণ্য ডিজাইন পরিবর্তনের জন্য বা উন্নয়নের জন্য প্রথম যে পর্যায়টি বা থাকে বা পদক্ষেপ, সেটি হচ্ছে উদ্যোগ। এবং এই উদ্যোগ এর সাথে জড়িত থাকে প্রেরণা, উদ্দীপনা এবং তার সাথে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য অর্জন অর্থাৎ মুনাফা নিশ্চিতকরণ। যে কারণে এই উদ্যোগটা নেওয়া হয়ে থাকে। আমরা প্রায় লক্ষ্য করি যে সিঙ্গার সেলাই মেশিন যে 150 বছর পুরনো, তার যে বর্তমান যে মডেল আর সেই 150 বছর পুরনো মডেল কিন্তু এক নয়। অর্থাৎ এই যে ডিজাইনের পরিবর্তন, সে বহু পরিবর্তনের মাধ্যমে এখন সিঙ্গার আধুনিক ইলেকট্রনিক্স সেলাই মেশিনে রূপান্তর হয়েছে। অর্থাৎ সিঙ্গারের যে আমেরিকান যে বিখ্যাত ব্র্যান্ড, সেটি অ্যাকচুয়ালি সিঙ্গার হচ্ছে আমেরিকান ব্র্যান্ড। তোমরা যদি ইন্টারনেটে দেখো, সেটির লেটেস্ট ভার্সন অত্যন্ত আধুনিক। সেখানে অনেক ফিচার, অনেক বৈশিষ্ট্য বিদ্যমান। সেখানে বিশেষ করে নারী কর্মী যারা, নারী যারা বিশেষ করে গৃহকর্মী হতে পারে বা উদ্যোক্তা হতে পারে বা প্রতিষ্ঠান সে বা বড় বড় ইন্ডাস্ট্রি, গার্মেন্টস প্রোডাকশন কোম্পানি, যেটা বলা যায় যে গার্মেন্টস আমাদের দেশে যদিও জুকি একটি ব্র্যান্ড সেলাই মেশিনের ইলেকট্রিক, কিন্তু সিঙ্গার বহু পুরনো। সেই জন্যই বললাম যে ডিজাইনের দেখা যাচ্ছে যে পরিবর্তন হয়। আমরা যদি এই গাড়ির কথা বলি, যে 100 বছর আগের যে ফোর্ডের ডিজাইনের গাড়িটি তোমরা লক্ষ্য করবে, সেই ফোর্ডের যে বর্তমান ভার্সন, বর্তমান এডিশন, বর্তমান সংস্করণ কিন্তু এক নয়। ঠিক টয়োটাও তেমন, টাটার ক্ষেত্রেও তাই। আমরা একটা বিখ্যাত ব্র্যান্ড জার্মানের ভক্সওয়াগন, যদি উচ্চারণটা সম্ভবত ফক্সওয়াগন হবে, জনগণের গাড়ি, খুব কম খরচে এই গাড়িটি নির্মাণ করেছিল এই উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার 50-এর দশকের ডিজাইন, বিটল ডিজাইন, বিশেষ করে পোকার যে ডিজাইনটা, অনেকটা গুবরে পোকার মতো দেখতে, কিন্তু এটার ছিল অসাধারণ একটি বৈশিষ্ট্য। তোমরা হয়তো জানো কিনা জানি না, এটি সহজে উল্টে যেত না। ঠিক না? এটার ডিজাইনটা এমন সহজে উল্টে যেত না। এই ছিল এটার বৈশিষ্ট্য। আমি জানি না বর্তমানে গাড়িগুলো কিন্তু সহজেই উল্টে যায়। তো এগুলি বলার কারণ হচ্ছে ডিজাইনের পরিবর্তন। আসলে বর্তমান বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চাচ্ছে যা ক্রেতাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে পণ্যগুলি তৈরি করা, সেটা যেভাবে সম্ভব। এখন আমরা হয়তো ভবিষ্যতে এমন সব পণ্য পাবো যেটা হয়তো সামান্য বিদ্যুতেই 3 দিন 4 দিন হয়তো হয়তো এমন একটা টেলিভিশন পাবো যেটি বিদ্যুৎই লাগবে না। হয়তো সেখানে ক্রেতা ইচ্ছা করলে সামান্য একটু পরিশ্রম করে একটু ডায়নামো একটু ঘুরালে বা বিদ্যুৎ উৎপাদনের একটা ছোট্ট রিচার্জেবল ব্যাটারি হাত দিয়ে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেই টেলিভিশন নিজেই রিচার্জ করে নেবে। অথবা সোলার প্যানেলের পেছন দিকটা সোলার থাকবে, সামান্য আলো যেদিক থেকেই আসুক সে বিদ্যুৎ কনজাম তৈরি করে সে রিজার্ভ করে রাখবে, এবং রাত্রিবেলায় বা সারাদিনে অথবা 3 দিনে তার আর প্রয়োজন হবে না। এইটাই হচ্ছে ডিজাইন। অ্যাকচুয়ালি চলছে এরকম ব্যবস্থা, যে চলছে না তা নয়। আমরা ডিজাইনের পরিবর্তনের ক্ষেত্রে এও লক্ষ্য করছি যে আসলে ভূমিকার কথাগুলো এখানে আর পয়েন্টের মধ্যে বললাম না। তো বুঝতেই পারছো, প্রথমে যে পদক্ষেপ সেটা হচ্ছে উদ্যোগ, দ্বিতীয় পদক্ষেপটা হচ্ছে ধারণা উন্নয়ন। শিক্ষার্থী, আমরা পণ্য ডিজাইনের যে পর্যায় বা পদক্ষেপ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ধারণা উন্নয়ন। তোমরা লক্ষ্য করো, ধারণা উন্নয়নটা কি? কনসেপ্ট ডেভেলপমেন্ট বা আইডিয়া ডেভেলপমেন্ট। আইডিয়া আইডিয়া ডেভেলপমেন্ট। লক্ষ্য করো যে আমরা ধারণা, পণ্য ডিজাইন পরিবর্তন করবে, পণ্যের উন্নয়ন করবে, সেজন্য অনেকগুলো ধারণা
তারা চয়েস করে, কারণ কোনটি যে বেস্ট হবে সেটা যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ম্যানেজমেন্টের, হায়ার লেভেল ম্যানেজমেন্টে যারা কর্মরত, তারা সিদ্ধান্ত নেবেন, ধারণা বাছাই করবেন। অনেকগুলি আইডিয়া সিলেক্ট করা হয়, তোমরা বুঝতেই পারছো যে আইডিয়াগুলো আসে সংশ্লিষ্ট সে সমস্ত কর্মরত কর্মচারীদের কাছ থেকে বা বিজ্ঞানীদের কাছ থেকে, যারা প্রোডাক্টের পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকেন। সেই আইডিয়া একাধিক হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, একাধিক আইডিয়া থেকে যে আইডিয়াটা সবচেয়ে ভালো, যে আইডিয়াটা মনে হয় যখন সিদ্ধান্ত গ্রহণকারী যে ব্যবস্থাপকদের মধ্যে যে সিদ্ধান্ত গ্রহণকারী যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তারা অনেকগুলো বাছাই করবে এবং ধারণাগুলো আসলে বাছাই করতে থাকবে। অনেকগুলো ধারণা নিয়ে তারা হয়তো কাজ করবে, ঠিক না? এবং এই জন্য তারা কয়েকটা বিষয় বিবেচনা করবেন যে এই ধারণাগুলোর সাথে সংশ্লিষ্ট কী বিষয়গুলো বিবেচনা করা যেতে। একটা হচ্ছে এই তারা গবেষণা করে দেখবেন যে ভোক্তার রুচি, পছন্দ, চাহিদাটা কেমন। তার রুচির পরিবর্তন হতে পারে, চাহিদার পরিবর্তন হতে পারে, পছন্দের পরিবর্তন হতে পারে। দ্বিতীয় বিষয়টা বিবেচনা করবে এই ধারণার মধ্যে, সেটা হচ্ছে প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যগুলোর সাথে তুলনা করে দেখবে যে তার প্রতিষ্ঠানটা আসলে এই ডিজাইনের পরিবর্তন প্রয়োজন কিনা। আর তৃতীয় বিষয়টা বিবেচনা করবেন, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের সাথে পরামর্শ করবে বা তার সামর্থ্যের সাথে প্রতিষ্ঠানের যে সক্ষমতা আছে সেখানে ব্যয় গ্রহণের এই যে পরিবর্তন, ডিজাইন পরিবর্তনের যে সামর্থ্য এবং গবেষণার ক্ষেত্রে তার যে সামর্থ্য, সেটার সাথে বিবেচনা করে কোন ধারণাটার সাথে সংযুক্ত সর্বোত্তমভাবে খাপ খাওয়াতে পারে, পণ্য উৎপাদন করতে পারে ডিজাইন পরিবর্তনের মাধ্যমে, সেটির চেষ্টা করবে। তার মানে দ্বিতীয় উদ্যোগ হচ্ছে বা পদক্ষেপ হচ্ছে ধারণা উন্নয়ন। এরপরে আমরা ইচ্ছা করলে 3 নম্বর পয়েন্টে লিখতে পারি ধারণা বাছাই। অর্থাৎ সবগুলো ধারণা থেকে আমরা ধারণা নিয়েই কাজ করা উচিত না, সেই ধারণা বা কনসেপ্ট থেকে যে আইডিয়াটা সবচেয়ে বেস্ট সেটা নিয়ে কাজ করা যাবে। তারপরে এই যে বললাম দ্বিতীয় পয়েন্টে যেটা, সামর্থ্য বিশ্লেষণ। অর্থাৎ ধারণাটি যদি খুব আধুনিক হয়ে যায় কিন্তু কোম্পানির সামর্থ্য না থাকে, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান অনেক সময় সেই ধারণা নিয়ে এগোতে পারে না। সুতরাং সামর্থ্য বলতে প্রতিষ্ঠানের যে খরচের বিষয়টি থাকে, প্রতিষ্ঠানের যে সামর্থ্য থাকে, ব্যয়ের যে সক্ষমতা, সেটি বিবেচনা করবে। তারপরের পদক্ষেপ হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন। যে যে ধারণাটি, একটি ধারণা নির্ধারণ করে পণ্যের ডিজাইন পরিবর্তন করে পরীক্ষামূলক উৎপাদন করবে এবং সেটি প্রতিষ্ঠান এর কর্মকর্তারা নিজেরাই বিবেচনা করবে এবং পরীক্ষামূলকভাবে দেখবে সেটি কতখানি সক্ষম হয়েছে। সেই প্রতিষ্ঠানের মধ্যেই তাকে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং বিভিন্নভাবে ক্রেতাদেরকে জানিয়ে বা তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে পরীক্ষামূলকভাবে উৎপাদন করবে যে এটি ভবিষ্যতে সত্যিকার অর্থে ক্রেতার চাহিদা পছন্দ অনুযায়ী তৈরি করা নিশ্চিতকরণের জন্য এই কাজটি করবে। যখন সমস্ত দিক থেকেই সমর্থন পাওয়া যাবে, অর্থাৎ এই যে পরীক্ষামূলক উৎপাদনের কাজটি, যে পণ্যটি উৎপাদন করা হলো সেটি যদি সত্যিকারভাবে সফল হয়, তার যদি ডিজাইনের ক্ষেত্রে সবগুলো পরিবর্তন যদি খুব গ্রহণযোগ্য হয়, সেই ক্ষেত্রে চূড়ান্ত উৎপাদন, অর্থাৎ শেষের যে পদক্ষেপ বা পর্যায়, সেই ক্ষেত্রে চূড়ান্ত উৎপাদন অর্থাৎ যে ডিজাইনের পরিবর্তনের মাধ্যমে নতুন একটি ডিজাইন তৈরি করে উন্নয়ন করে পণ্য বাজারে ছাড়বে বিপণনের জন্য, সেই ক্ষেত্রে চূড়ান্ত উৎপাদনের সিদ্ধান্ত নেবে। অর্থাৎ মূলত 5টি থেকে 6টি পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম যেটি হচ্ছে উদ্যোগ, তারপর হচ্ছে ধারণা উন্নয়ন, তারপরে বলা যায় ধারণা বাছাই, তারপরে হচ্ছে সামর্থ্য বিশ্লেষণ, পরীক্ষামূলক উৎপাদন এবং চূড়ান্ত উৎপাদন। আমরা বুঝতে পারলাম যে পণ্যের ডিজাইন এটি খুবই গুরুত্বপূর্ণ বাজারজাতকারীদের পক্ষ থেকে। সুতরাং এই খুব যারা স্বনামধন্য প্রতিষ্ঠান এই ডিজাইন পরিবর্তনের ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনা করে নিশ্চিত হয়ে তারা ডিজাইন পরিবর্তন করে জনগণকে জানাবে, অর্থাৎ মিডিয়ামের মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে। তখন ক্রেতা অবশ্যই তার যে নতুন চাহিদা সম্পন্ন যে পণ্যটি সেটি কেনার জন্য আগ্রহী। আমরা একটু উদাহরণ দিতে পারি যে আইফোনের ভবিষ্যতের ক্রেতা, অর্থাৎ আইফোন হয়তো এখনও বাজারে আসেনি, গবেষণাগারে আছে, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, তার ক্রেতা এখনই নিশ্চিত হয়ে যায়, তার আগেই টাকা পেমেন্ট করে রাখে প্রতিষ্ঠানের নিকট
বাজারে আসা মাত্রই তারা সেটি লুফে নেয়, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে সেই বিক্রয় কেন্দ্রের লাইনে বিশাল লাইন হয় এবং সেটি এতটাই জনপ্রিয় যে শোরুমে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই তার প্রথম সংস্করণের সমস্ত মুঠোফোন, সেই বৈশিষ্ট্য সম্পন্ন স্পেসিফিক বৈশিষ্ট্য সম্পন্ন মুঠোফোন, বিশেষ করে অ্যাপলের আইফোনের যে বিক্রয়ের দৃশ্যগুলি আমরা দেখি সেটি নিঃশেষ হয়ে যায়। পরবর্তী উৎপাদনের জন্য তারা আবার প্রচেষ্টা চালায়। তো এই হচ্ছে উদাহরণ। তো শিক্ষার্থী, আজকে এই করোনা আজকে মোটামুটি এই আলোচনা যে পণ্যের ডিজাইন এবং ধারণা উন্নয়নের বা পদক্ষেপের বিষয় নিয়ে এই ছিল আলোচনা।